নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট বেস্ট সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. আসছে বিস্তারিত খবরে। অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে দেশের ভূমিকা ও আত্মনির্ভরতার লক্ষ্যে পদক্ষেপ ইন্দো মার্কিন ফোরামে এভাবেই ভারতকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড ভ্যাকসিন তৈরিতে ভারত যে একেবারে সামনের সারিতে তাও মনে করিয়ে দিলেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, 2020 সালের শুরুতে কি কেউ ভেবেছিল করোনা এভাবে ছড়িয়ে পড়বে? অতিমারিতে বিপদে পড়েছেন সকলেই। এটা আমাদের প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থার পরীক্ষা নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নতুন করে ভাবতে হচ্ছে, যার লক্ষ্য মানব উন্নয়ন। শুধু করোনা ভাইরাস নয়, বরং একের পর এক ঝামেলার মধ্যে পড়তে হয়েছে দেশকে। তাও স্পষ্ট তার বক্তব্যে। তার কথায়, কোভিড ছাড়া বন্যা, দুটি ঘূর্ণিঝড় ও পঙ্গপালের হামলার মুখে পড়তে হয়েছে দেশকে। এতে দেশবাসী আরও শক্তিশালী হয়ে উঠেছে। করোনাকালে সরকারের ভূমিকার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গোটা বিশ্বে দ্বিতীয় পিপিই বৃহত্তম উৎপাদনকারী দেশ ভারত। জানুয়ারিতে একটা ল্যাবে করোনা পরীক্ষা হতো, এখন সেখানে 1600 ল্যাব তৈরি হয়েছে। 130 কোটি জনসংখ্যার দেশে সীমিত ক্ষমতাতেও মৃতের হার কম, সুস্থতার হার ঊর্ধ্বমুখী। এবার পূর্ব লাদাখে ভারতীয় সেনার কড়া জবাবে বেকায়দায় ড্রাগন। সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে সম্প্রতি চুশুল সেক্টরে দক্ষিণ প্যাংগং লেক সংলগ্ন পাহাড়ি এলাকার পুরোপুরি দখল নিয়েছে ভারতের সেনাবাহিনী। আর এতেই সুর নরম করে আলোচনায় বসতে চাইছে চীন। সূত্রের খবর, মস্কোয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে বসতে চেয়ে আর্জি জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গে। সীমান্তে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ও সেনা সুবিধাজনক অবস্থানে থাকায় বৈঠকে সবুজ সংকেত দিয়েছে সাউথ ব্লক। প্রসঙ্গত উল্লেখ্য, 3 দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে অংশ নিতে গত বুধবার রাশিয়া পৌঁছান রাজনাথ সিং। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক তার কর্মসূচিতে ছিল না। ভারত চীন সীমান্ত বিবাদের মধ্যেই সেনাবাহিনীর প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য লাদাখে পৌঁছেছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। শুক্রবার সেনাপ্রধান বলেন, পরিস্থিতি মারাত্মক হলেও সেনাদের মনোবল দৃঢ়। সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চীনের গতিবিধি দেখে কিছু সেনা মোতায়েন করা হয়েছে। After reaching Leh, I had gone to various places, and in each of these places I met the officers, the JCOs, the men, and I took a first-hand account of the situation on the ground. And they are highly motivated, their morale is high, and they are fully prepared to deal with any situation that may arise. I would like to reiterate, as always, that our officers and men are the finest in the world, and they will not only make the army proud, but also the nation proud. মোদিবাবু জিডিপি বেকাবু। দেশের অর্থনীতির সঙ্গে পাবজি ব্যান প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই তোপ দাগলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। টুইটারে নুসরাত লিখেছেন, এখন না পাবজি ফিরে আসবে, না দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে। মোদিবাবু জিডিপি বেকাবু। প্রসঙ্গত গত সোমবার সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, এপ্রিল থেকে জুন 3 মাসে দেশের অর্থনীতি নজিরবিহীনভাবে 23.9% সংকুচিত হয়েছে, যেটা গত 40 বছরে দেখা যায়নি। বস্তুত অর্থনীতির এতটা গভীর সংকোচন স্বাধীনতার পরেই আর কখনো হয়নি। নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে স্থির হয়েছে আগামী 8ই সেপ্টেম্বর কলকাতায় চালু হচ্ছে না মেট্রো পরিষেবা। সূত্রের খবর, আগামী 14 কিংবা 15ই সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হবে মেট্রো পরিষেবা। যদিও রাজ্য সরকার নাকি 13 তারিখ থেকে মেট্রো চালুর কথা বলেছে মেট্রো কর্তৃপক্ষকে। কন্টেনমেন্ট জোনে কোনো স্টেশনে থামবে না মেট্রো। তবে ফের রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবে মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার নিচের দিকে নেমে এসেছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কুচবিহার জেলার অন্তর্গত মাথাভাঙ্গা শহরের করোনা আবহের মাঝে অত্যাধুনিক বাস টার্মিনালের শুভ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হল গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার। এদিনে এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী
বিনয় কৃষ্ণ বর্মন তৎসহ উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন সহ বাস সংগঠনের সদস্যরা। এই দিন এই উদ্বোধন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, মাথাভাঙ্গা শহরের বাস টার্মিনালটি তৈরি করতে প্রায় 4 কোটি টাকা ব্যয় হয়েছে। এই 4 কোটি টাকার মধ্যে 3 কোটি জেলা শাসকের তহবিল থেকে এবং 1 কোটি পৌরসভার তহবিল থেকে নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বাস টার্মিনালে যাত্রীদের বসার ব্যবস্থাও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। তৃণমূল গণতন্ত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আসানসোল জেলার বিজেপির পক্ষ থেকে বিএনআর মোড় অঞ্চল এলাকায় বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার প্রেসিডেন্ট লক্ষণ ঘুরুই, বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপির কর্মীরা। বিক্ষোভ সমাবেশে পরে মিছিলের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান মহকুমা শাসক দপ্তরে। বিক্ষোভ মঞ্চ থেকে সরাসরি আসানসোলের মেয়র এবং বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে কয়লা চোর বলে কটাক্ষ এবং আরো বলেন, বিজেপি সরকারে আসলে এক একজনকে চুন চুনকে দেখব, আপতেরা ক্যা হোগা রে কালিয়া, এই বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দেখুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, আর তাই আজকে বাংলার মানুষ রাস্তায় নেমেছে। একদিকে দেখছেন যে আমাদের বিজেপি কর্মীকে পুলিশ কাস্টডিতে পুলিশ পিটিয়ে খুন করে দিচ্ছে, গুলি করে খুন করে দিচ্ছে, আর তারপর মিথ্যা মামলা চাপিয়ে দিচ্ছে। গণতন্ত্র কোন জায়গায় গেছে? আজকে মা বোনেরা রাস্তায় বেরোতে পারে, আজকে আমরা রাস্তায় বেরোলে, বিরোধীরা রাস্তায় বেরোলে তাদের উপর মিথ্যা মামলা চাপানো। পুলিশ আর তৃণমূল এক হয়ে গেছে, সরকার আর তৃণমূল এক হয়ে গেছে, আর তাই জন্যে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, মমতা ব্যানার্জির থেকে পরিত্রাণ চাইছে। এই স্বৈরাচারী শাসক, এই হিটলারি শাসক, তার থেকে পরিত্রাণ চাইছে। আর তাই আমরা বাংলার মানুষের এই আন্দোলনকে সঙ্গে নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে এসডিও এসডিএম অফিস আছে সেখানে আমাদের অবস্থান, বিক্ষোভ, ধর্না। কারণ এই পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র ফেরাতে হবে। গণতন্ত্রকে হত্যা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। আজ সল্টলেকে তত্ত্বাবধানে বিদ্যাধরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা চক্রে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধাননগর পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডে প্রায় 30 জন তৃণমূল ও সিপিআইএম কর্মী বিজেপিতে যোগদান করেন। তিনি বলেন, পুলিশ কোনোদিনই সহযোগিতা করেনি, পুলিশ সহযোগিতা করবে ভেবে প্রোগ্রাম করেননি তারা। আমরা ঠিক করেছি এই সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের হত্যার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত এসডিও অফিসের সামনে ধর্ণা দেব, বিক্ষোভ দেখাবো, সেই জন্য প্রোগ্রাম করব। এই জন্য পারমিশনের দরকার নেই, আমাদের অধিকার আছে বিরোধিতা করার রাজনৈতিক অধিকার। সেই জন্য এসডিও অফিসের সামনে বসে অবস্থান করব, বিক্ষোভ দেখাবো। পুলিশ প্রত্যেক দিন বাধা দেয়, আমরা অভ্যস্ত, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। দেখুন, পুলিশ আমাদের কোনোদিন সহায়তা করে না বা পুলিশ সহায়তা করবে এরকম ভেবে আমরা প্রোগ্রাম করি না। আমরা ঠিক করেছি এই সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের হত্যার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত এসডিও অফিসের সামনে ধর্ণা দেবো, বিক্ষোভ দেখাবো, সেই জন্য প্রোগ্রাম করব। আর এর জন্য কোনো পারমিশনের দরকার নেই। পুলিশ নিশ্চয়ই চাইবে না আইন শৃঙ্খলার সমস্যা, তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাবো আর পুলিশ আমাদের পারমিশন দেবে, সহায়তা করবে। আমাদের অধিকার আছে, বিরোধিতা করার রাজনৈতিক অধিকার, সেই অনুযায়ী এসডিও অফিসের সামনে বসে অবস্থান করব এবং আমরা বিক্ষোভ দেখাবো। দেখুন, এই সমস্যার সমাধান হবে না, কারণ এই স্কুলগুলোর থেকে টিএমসি পার্টি সরকার প্রচুর টাকা নিয়েছে। সেই জন্য তারা অন্যায় কাজ করলেও সরকার তার বিরুদ্ধে বলতে পারবে না। পার্থবাবু বলছেন ওটা প্রাইভেট স্কুল, আমাদের কিছু করার নেই, টাকা নেওয়ার অধিকার আছে, সমস্যা সমাধানের দায়িত্ব নেই। আজকে এই লকডাউনের সময় আয় উপায় বন্ধ সাধারণ মানুষের, সেখানে ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে, তো অভিভাবকরা ছাত্রদের পড়াতে গিয়ে সমস্যায় পড়ছেন, তাই তারা বলছেন ফিস বাড়ানো চলবে না, এটা অন্যায় দাবি নয়। সরকারের মধ্যস্থতা করে এর সমস্যা সমাধান করা উচিত, কিন্তু এই সরকার সমস্যা সমাধান করে না। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সমস্যা সমাধান করেনি, ট্যাক্সি ভাড়ার ব্যাপারটা আছে, এরকম একাধিক সমস্যা, এরা পালিয়ে যান। সিএসসি সমস্যা পালিয়ে যান, কারণ সবার কাছ থেকে টাকা নেন পার্টির লোকেরা, তাই কোনো কথা বলবেন না। মানুষ বুঝতে পেরেছে এই সরকার হচ্ছে কেবল কাটমানির সরকার, সিন্ডিকেটের সরকার, তো মানুষ তার সমস্যা সমাধানে আন্দোলন করছেন। আমার মনে হয় শিক্ষাকে নিয়ে এরকম আন্দোলন ইত্যাদি বন্ধ হওয়া উচিত। শিক্ষার একটা পরিবেশ দরকার আছে যেখানে আমাদের ভবিষ্যৎ নির্মাণ হবে। সল্টলেক থেকে সাকিব মুস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ 40 বছর ধরে মানুষের সেবায়। আমরা পাহারা দিই আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি। আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, হাউসকিপিং, ফিমেল গার্ড, ক্লার্ক,
পিয়ন, নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, ড্রাইভার, গার্ডেনার, গানম্যান। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন 0332649796 অথবা 7044033346 এই নম্বরে। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভাল লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন। তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভাল লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। ফিরলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। শুক্রবার কলকাতার রাজ্য বিজেপির নেতৃত্বে অনুষ্ঠিত হলো বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি। কলকাতার ময়দানে বিজেপির এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী, বিজেপির নেতা মুকুল রয় সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা। সভামঞ্চ থেকে কৈলাস বিজয়বর্গী রাজ্য সরকারের পাশাপাশি প্রশাসককে কটাক্ষ করে বলেন আগামী নির্বাচনে বিজেপি সরকার আসবে এবং জনগণের হয়ে কাজ করবে। बंगाल की राजनीति के चाणक्य और ममता जी को ममता जी बनाने वाले, वो मुख्यमंत्री की कुर्सी पर बैठाने वाले आदरणीय मुकुंदा, जरा तालियां बजाकर मुकुंदा का स्वागत करें। अब जो बैठा सकता है वो नीचे भी उतार सकता है। लॉकडाउन की धज्जियां उड़ती रही और आप तुष्टीकरण की नीति के हटाना पड़ेगा और मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाना पड़ेगी। मैं आपको विश्वास दिलाता हूं, भारतीय जनता पार्टी की सरकार बनेगी, 100% लोगों की सेवा करेगी, बांटेगी नहीं लोगों को, 30% और 70% में बांटेगी नहीं। दुर्गा पूजा और मुहर्रम को समान रूप से देखेगी, एक ही चश्मे से देखेगी। ऐसा नहीं होगा कि मुहर्रम के ताजे निकलेंगे तो दुर्गा विसर्जन बंद कर दिया जाएगा। सरकार में इतनी ताकत होगी मोदी जी की सरकार में कि आप मुहर्रम का जुलूस भी निकालो और आप माता जी की सेवा भी करो। देखते हैं किसकी मां ने दूध पिलाया है जो लॉ एंड ऑर्डर को ब्रेक करेगा। जो लॉ एंड ऑर्डर को ब्रेक करेगा उसके खिलाफ शक्ति से पेश आएगी सरकार। और इसलिए मैं आपसे वादा करता हूं, आने वाले विधानसभा चुनाव में भारतीय जनता पार्टी की सरकार आएगी ही। हम भ्रष्टाचार समाप्त करेंगे, हम अराजकता समाप्त करेंगे, हम कानून का राज लाएंगे। हम सब उन लोगों को जेल के सीटों में डालेंगे जिन लोगों ने भ्रष्टाचार किया है, जिन्होंने चिटफंड का पैसा खाया है, उन सब लोगों को जेल की सीटों में डालेंगे। और एक सोनार बंगला जो रविन्द्रनाथ टैगोर का सपना था उसको पूरा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। बोले भारत माता की। কলকাতা থেকে সমীর পাল ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়ছে দেশ তথা রাজ্যবাসী। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। 58 নম্বর ওয়ার্ডের এলাকা এবং এলাকাবাসীকে সুরক্ষিত রাখতেই তৎপর সমাজসেবী গোলাম রাব্বানি। তিনি বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, 2021 সালে করোনা ভাইরাসের মতোই বিজেপিকেও স্যানিটাইজ করে বাংলা থেকে হাঁটিয়ে দেবে বলে জানান তিনি। देखिए, इस तरह का जो काम है ये हमारे जो ऑनरेबल मेयर थे और जो एडमिनिस्ट्रेटर हैं मिस्टर बॉबी हकीम, उनका लीडरशिप में, उनका गाइडेंस में और ऑनरेबल चीफ मिनिस्टर मैडम ममता बनर्जी, उनका जिस तरह का काम है बस हम लोग उनका नक्शे कदम पर चलने की कोशिश कर रहे हैं। यहाँ पर में हम लोगों ने आपने देखा कि हम लोग गली गली में जाकर सैनिटाइज़ किए हैं और कॉर्पोरेशन की तरफ से भी किया गया था। हमारे ऑनरेबल प्रेसिडेंट जो है हमारे रॉबिन बोस है वो भी किए हैं और उनके हम लोग जो साथ में हमेशा हर काम करते हुए हैं। तो ये भी हम लोग आज यहाँ किया है, मंदिर को भी किया गया है क्योंकि यहाँ हमेशा होते रहा है। तो ये क्या है कि यहाँ पर में करना ज़रूरी है। जिस तरह का हम लोगों को सेफ्टी मेंटेन करना है, कोरोना के लिए हम लोग जिस तरह का महामारी से जिस हम लोग जो 4-5-6 महीने से जूझ रहे हैं, तो इसको जो है एक टक्कर हम लोग दे रहे हैं। सिर्फ ये आज इलाका ही सैनिटाइज नहीं हो रहा है, हम लोग यहाँ से शुरू कर रहे हैं तो अभी आस्ते आस्ते करके और भी आसपास के इलाकों के लोगों से हमारी बात चल रही है। उनके घर पे भी उनके इलाके में जाकर भी हम लोग जो सैनिटाइज करेंगे और गली गली में जाकर सैनिटाइज करेंगे। और कौन से इलाके में करेंगे? यहाँ पे तो मैं देखा कि 2 घंटे से आप कर रहे हैं पूरे यहाँ पे हम लोगों का अभी बिरसुलहाट में होगा, फिर उसके बाद में आस्ते आस्ते हम लोग गोबरा तरफ में जाएंगे। तो उस तरफ में वहाँ के इलाकों के लोगों से बात हो रही है, टाइम फिक्स हो रहा है तो वहाँ भी हम लोग का सैनिटाइज किया जाएगा। लेकिन जिस तरह का सैनिटाइज अभी यहाँ हो रहा है ये कोरोना को भगाने के लिए हम लोग सैनिटाइज कर रहे हैं, हम लोग एक दूसरे का सेफ्टी को कर रहे हैं। लेकिन जिस तरह का जाति धर्म का राजनीति को देखकर जो पिछला कुछ सरकार बीजेपी सरकार जो कर रही है उसको हमारे आज यहाँ पर हमारे बंगाली फ्रेंड हमारे अपू भाई यहाँ पर में है और हमारे यहाँ के जो ये हैं जानकार लोग हैं मोहन दा, वो भी यहाँ हम लोगों के सामने मौजूद है। तो हम लोग के आज पूरे यूनिटी से हम लोग यहाँ पर काम किए हैं और एक मैसेज जाना चाहिए इस वार्ड से यहाँ से कि हम लोगों के पास में हिंदू, मुस्लिम, सिख, ईसाई, फारसी, बौद्ध, जैन सब मिलकर हम लोग कुछ काम करते हैं। नहीं किसी मुस्लिम के लिए काम करता है, नहीं किसी बंगाली के लिए काम करता है। हम लोग यहाँ हिंदू, मुस्लिम, सिख, ईसाई, फारसी, बौद्ध, जैन सबके लिए काम करते हैं। लेकिन एक बात याद रहे, सिर्फ कोरोना वायरस को भगाना अभी नहीं चलेगा। यहाँ पर मैं 2019 में 18 जगहों में ऐसा है बंगाल में जहाँ पर कोरोना वायरस से भी भयानक वायरस घुस चुका है जो बीजेपी के MP हैं, ठीक है। आने वाले 2021 में ये याद रखा जाए एक मुहिम चलाया जाएगा जिसका नाम होगा बंगाल को सैनिटाइज, चलो बंगाल सैनिटाइज करें। अब बंगाल को किससे सैनिटाइज करेंगे? जिस तरह का जाति धर्म का राजनीति जो यहाँ पर घुस चुका है उस चीज़ को सैनिटाइज करने के 2021 के लिए हम लोग का ये तरीका हम लोग अभी शुरू किए हैं और ये चलता रहेगा। और हम लोग जो है बोले पूरे मजबूती के साथ में हम लोग ये कोशिश करेंगे कि आने वाले वक्त में जो गंदगी, कोरोना वायरस से भी ख़राब गंदगी जो बंगाल में घुस चुकी है उसको यहाँ से भगाने की पूरी कोशिश करेंगे। इसके लिए हम लोगों का जो सैनिटाइज़र है वो हमारा जो सैनिटाइज़र काम करेंगे हमारी ऑनरेबल चीफ मिनिस्टर ममता बनर्जी, वो यहाँ से उन लोगों को भगाएंगे और उनके नेतृत्व में हम लोग यहाँ से उनको भगाएंगे। क्योंकि जो बंगाल की संस्कृति, बंगाल की मिट्टी को जो गंदा करने की जो कोशिश की जा रही है, आपने देखा था जब उनके लीडर यहाँ आते हैं तो हमारा कुछ न कुछ यहाँ पर नुकसान किया जाता है। गुज़श्ता दिनों में क्या नुकसान हुआ था, हमारे ईश्वर चंद्र विद्यासागर का मूर्ति को लोग तोड़ के चले गए। तो इससे बड़ा नुकसान, इससे बड़ा आघात जो नहीं हुआ, हम लोग भी आघात करेंगे लेकिन हम लोग वोट के समय आघात करेंगे। मैं उन लोगों को मैं रिक्वेस्ट करना चाहूँगा जो नया वोटर बनने जा रहे हैं, जिसका 18 साल पूरा हुआ है, जिनका नया आधार कार्ड, जिनका नया वोटर बनने जा रहा है, काइंडली बीजेपी को वोट ना करें क्योंकि ये जाति धर्म की राजनीति करते हुए आई है और ये करती रहेगी। तो इस तरह का हिंदुस्तान में हम लोग पैदा नहीं हुए थे, लेकिन वापस से हम लोग आने वाले जनरेशन को ऐसा हिंदुस्तान बनाकर देकर जाएंगे जो हम लोग को ये जाति धर्म की राजनीति नहीं सिखाए, कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया को नहीं सिखाए। आपने सुना होगा कि सुप्रीम कोर्ट को वॉच डॉग ऑफ डेमोक्रेसी और गार्जियन ऑफ कॉन्स्टिट्यूशन कहा गया, लेकिन उस चीज़ को भी उल्लंघन करके ये लोग जो है आज यहाँ पर में इतना आगे बढ़ गए हैं कि आज हम लोगों को भाई भाई से लड़ाने का, माँ बहन से लड़ाने का, बाप भाई से लड़ाने का, हिंदू मुस्लिम को लड़ाने का, सिख को लड़ाने का, फारसी को लड़ाने का, फारसी को बौद्ध से लड़ाने का, अब मुस्लिम में भी तो आज है, सुन्नी को ईसाई से लड़ाओ, ईसाई को इससे लड़ाओ। तो ये जो चल रहा है ये डिवाइड एंड रूल पॉलिसी, ये जो गोरे अंग्रेज करके गए थे, इस सैनिटाइजेशन के थ्रू हम लोग जो बंगाल में जो सैनिटाइज करेंगे 2021 में, तो इस काले अंग्रेज को भी यहाँ से भगाना है। आज देखी जा रही है कि मेरे पास एक ऐसा कॉल आया है कि उसमें पूछी जा रही है कि एम्फान के दौरान क्या आप लोगों से ममता बनर्जी की सरकार जो है उसमें क्या आप लोगों को उससे संतुष्ट हैं, सरकार से संतुष्ट हैं, आपको फ़ायदा मिली है? ऐसा कॉल आ रहे हैं, सभी लोगों को कॉल की जा रही थी। ये किस तरफ इशारा करती है? देखिए ये जो है ये आप अगर आवाम से पूछें, মানুষই বলবে আপনাকে আমরা সন্তুষ্ট আছি কি আছি না, মানুষ অনেক সন্তুষ্ট আছে, শুধু বাস ওই জাতি ধর্ম রাজনীতি নিয়ে এর এজেন্ডাই আছে জাতি ধর্ম রাজনীতি। এইসব করলে কোনো লাভ নেই, কারণ আমরা এক আছি। কি ভাই আমরা এক আছি, এক ছিলাম, এক থাকবো আমরা একসঙ্গে থাকি। সাজিদা আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেছি। আমরা গোলাম রাব্বানি ও খুব
ও অনেক সোশ্যাল ওয়ার্ক লকডাউনে করেছে, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। এই অঞ্চলে যত সোশ্যাল ওয়ার্ক হচ্ছে আমরা সবসময় হাতে হাত রেখে কাজ করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যে ও হিন্দু আমি মুসলিম বা আমি মুসলিম ও হিন্দু, এমনি কোনো ব্যাপার নেই। আমরা মানুষকে সবার উপর দেখি বড় করে, আমরা কোনো জাতিভেদ এটাকে বড় করে দেখি না। আমরা দেখি কোন মানুষটা দুস্থ, কার অসুবিধা আছে, কে প্রবলেমে পড়ে আছে। আমরা দেখি না সেই মানুষটা কোন পার্টি করছে বা সে বিজেপি করছে, কি কোন মানুষকে কী করছে সেটা আমরা দেখি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইটুকুনি আত্মবিশ্বাস আছি আমাদের অঞ্চলে, আমরা কোনো হিন্দু মুসলিম শিখ ইসাই ভেদাভেদ করবো না। আমরা মানুষের জন্য কাজ করব এবং সবথেকে বড় অগ্রসর ভূমিকা নিয়েছে গোলাম আহমদ রাব্বানি। আমরাও সঙ্গে আছি, একসঙ্গে আমরা সবসময় কাজ করে যাব। কলকাতা থেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আবারও একবার প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের বিরুদ্ধে দলবদলের প্রস্তাবে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে রাজ্যের প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের পর এবার উত্তর দিনাজপুরের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলী ইমরান রাজকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন টিম আইপ্যাক। কিন্তু নাকি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলী ইমরান রামজ, এমনটাই জানিয়েছেন তিনি। উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভা থেকে 3 বার নির্বাচিত প্রার্থী হলেন আলী ইমরান রামজ। জানা যায় এলাকা ও রাজনৈতিক মহলে তিনি ভিক্টর নামেই পরিচিত। সূত্রের খবর অনুযায়ী জানা যায় ভিক্টর জানিয়েছেন জুলাই মাসের বহুবার প্রশান্ত কিশোরের আইপ্যাক থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রতিবারই নাকি তিনি এড়িয়ে গিয়েছেন। কিন্তু হঠাৎই এক রেস্তোরাঁয় পরে প্রশান্ত কিশোরের দেখা করেন আলী ইমরান রামজের সাথে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। টিম অনেক দিন ধরেই আমাকে আলাদা আলাদা নাম্বার দিয়ে ফোন করে প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করার জন্যে, কথা বলার জন্যে অনুরোধ জানাচ্ছিল। কিন্তু প্রথমে আমি ভেবেছি কেউ ইয়ার্কি করছে, কিন্তু প্রত্যেক দিনে একবার দুবার করে ফোন আসতো। তখন আমি বিরক্ত হয়ে বলেছি কি যদি প্রশান্ত কিশোরের আমার সঙ্গে কথা বলার প্রয়োজন থাকে তাহলে প্রশান্ত কিশোরকে বলো আমাকে ফোন করবে। তারপরে আমার কাছে কোনো ফোন আসেনি কয়েকদিন। একদিন আমি আমার স্ত্রীকে নিয়ে বাজারের কিছু জিনিসপত্র কেনার জন্য বেরিয়েছি। তারপরে আমরা ডিনার করার জন্যে আইটিসিতে ডিনার করতে গেছি। তখন আমার কাছে একটা নাম্বার থেকে ফোন আসে। সেই নাম্বার থেকে যখন ফোন আসে আমি ফোন তোলার পরে বলে কি আপনার সঙ্গে প্রশান্ত কিশোর কথা বলবে। তখন আমার সঙ্গে প্রশান্ত কিশোর কথা বলে বলছে যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনি আমাকে সময় দিন, যেখানে বলবেন আমি সেখানে আপনার সঙ্গে দেখা করব। তো আমি বললাম আমি এখন আমার ফ্যামিলির সঙ্গে আছি, এখন আমি আমার ওয়াইফকে নিয়ে ডিনারে যাচ্ছি, এই মুহূর্তে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। তো উনি বারবার রিকোয়েস্ট করছে কি আমি কালকে কলকাতার বাইরে চলে যাব, আমাকে আপনি 5 মিনিট সময় দিন। আমি রিকোয়েস্ট করছি আপনার ফ্যামিলি সঙ্গে আছে, আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমি আপনার সঙ্গে 5 মিনিট দেখা করতে চাই। তা আমাকে বললো আপনি যেখানে বলবেন আমি সেখানে আসব। তা আমি বললাম আমি এখন আইটিসিতে আছি। তারপর উনি বললো ঠিক আছে আমি আপনাকে ফোন করছি বলে ফোনটা কেটে দেয়। তারপর রাত 9:30 কি 10টার সময় আবার আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ থেকে একটা কল আসে। তখন বলছে প্রশান্ত কিশোর স্পিকিং। তখন আমাকে বলছে কি আমি আপনার আইটিসিতে আসছি, আপনি কোথায় আছেন? তা আমি বললাম আমি দার্জিলিং ক্যাফেতে আছি। তখন আমার সঙ্গে বললো ঠিক আছে। আবার ফোনটা কেটে গেল। আবার কিছুক্ষণ পর ফোন আসলো কি আমি চলে এসেছি, আপনি কোথায় আছেন? তারপর আবার আমি বললাম আমি ভিতরে আছি। তো আমার সঙ্গে এসে বসলো কথা বলার জন্যে। আমি আমার স্ত্রী বসেছিলাম, প্রশান্ত কিশোর এসে আমার সঙ্গে বসলো, আমাকে প্রস্তাব দিল তৃণমূলে যোগদান করার। আমি পরিষ্কার বললাম যে আপনার ওই প্রস্তাব 10 বছরে 10 বার আমাকে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী এবং দিদির পক্ষ থেকে আমার কাছে এসছে, মন্ত্রীর প্রস্তাব এসছে, লোকসভার টিকিট দেওয়ার প্রস্তাব এসছে, কিন্তু আমার দল পরিবর্তন করার কোনো ইচ্ছা নাই। আমি আমার দলের সঙ্গে আছি, জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি জনগণের আস্থাতে বিশ্বাসঘাতক করতে চাই না। আমার বাবা রমজান আলী, আমার কাকা হাফিজ আলম সায়রানি, আমি নেতাজির আদর্শে বিশ্বাস করি এবং আমরা জনগণকে নিয়ে রাজনীতিটা করি। পদের লোভে আমি দল পরিবর্তন করব না। তো উনি আমাকে বলছেন আপনি যে কোনো কন্ডিশন আপনার থাকলে আপনি দিন, আপনার কন্ডিশন আমরা ফুলফিল করব এবং আপনার পছন্দের 3টে ডিপার্টমেন্টের নাম বলুন, যে ডিপার্টমেন্ট আপনি পছন্দ করেন সেরকম 3টা ডিপার্টমেন্ট বলুন, আমরা যেখানে ফিজিবল হবে
সেই ডিপার্টমেন্টের মিনিস্ট্রি আপনাকে দেওয়া হবে। তাই আমি বললাম আমার কোনো ডিপার্টমেন্টের দরকার নেই, আমি আমার দলে আছি, যদি শেষ ব্যক্তি হিসাবে ফরওয়ার্ড ব্লকে থাকতে হয় আমি থাকবো, এমএলএ থাকলেও আমি ফরওয়ার্ড ব্লকে থাকবো, এমএলএ না থাকলেও আমি ফরওয়ার্ড ব্লকে থাকবো। এই কথা আমি বলেছি, আপনার যদি আর কিছু বলার থাকে বলুন। তখন উনি বলছেন কি আমি এখন উঠছি, আপনাকে যা প্রস্তাব দিয়েছি এটা আপনি ভেবে দেখুন, পরে আবার আপনার সঙ্গে আমি কথা বলবো। আমি ওনাকে যাওয়ার সময় এটাই বললাম কি আপনার সঙ্গে যা কথা বলার ছিল আমি বলে দিয়েছি, আর এই বিষয়ে আপনার সঙ্গে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। এই বলে তারপর উনি চলে গেছেন, আমি আমার ওয়াইফকে নিয়ে ডিনার করে আমিও বাড়ি চলে এসেছি। শুক্রবার সকালে রায়গঞ্জ ব্লকের ভিটিয়ারি গ্রামের উপরে বয়ে যাওয়া নাগর নদীতে কুমিরের আকৃতির জন্তুকে ভেসে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। গ্রামের যুবকেরাই সাহস করে দড়ির ফাঁস লাগিয়ে নদী থেকে তুলে আনে। এরপর দেখা যায় এটি একটি ঘড়িয়াল। সাধারণত রায়গঞ্জের নাগর কুলিক নদীতে দেখতে পাওয়া যায় না, সম্ভবত বর্ষার জলে মহানন্দা বা তিস্তা নদী থেকে ভেসে এসেছে জন্তুটি। উদ্ধার হওয়া হরিয়াল দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে ভিটিয়ারি গ্রামে। জন্তুটিকে নিয়ে ছবি তোলার হিড়িকও দেখা যায় এলাকার উৎসুক যুবকদের মধ্যে। গ্রামের বাসিন্দারা সাদ্দাম হোসেন জানিয়েছে নাগর নদী থেকে উদ্ধার করা হয়েছে ঘড়িয়ালটিকে। রায়গঞ্জ বন বিভাগে খবর দেওয়া হয়েছে, তাদের হাতেই তুলে দেওয়া হবে কুমির প্রজাতির জন্তুটিকে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। এখানে ঘটনাটা ঘটেছে যে আজকে সকালে আমাদের পাশ দিয়ে একটা নাগর নদী গেছে। নাগর নদীতে আমরা সকালে পাড়ার ছেলেপেলে সকালে ঘুম থেকে উঠে শুনেছি এখানে আমাদের একটা কুমির ধরা পড়ছে। তখন আমরা গ্রামের ছেলেপেলে গিয়ে ওখানে দেখি সত্যি একটা কুমির। তখন আমরা ওটা রশ্মি বেঁধে ওটাকে এখানে নিয়ে এসেছি, আমাদের দায়িত্ব হয়ে গেছি। এখন আমরা বন দপ্তরে খবর দিচ্ছি, ওরা আসতেছে, এখন দেখি কতক্ষণে আসছে সেটা আমরা বন দপ্তরের হাতে তুলে দেবো। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে প্রণববাবুর কী সম্পর্ক ছিল তা নিয়ে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বহুবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতে দেখা করেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান প্রণববাবুর ছেলের বিবাহে অনুষ্ঠানেও তিনি হাজির হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। প্রণব মুখার্জি বাংলার মানুষের জন্য গর্ব ছিলেন এবং সর্বভারতীয় রাজনীতিতে নেতৃত্ব দেবার মতন দক্ষতা তার ছিল এবং তিনি যে মন্ত্রিত্বের জায়গায় পেয়েছেন তার সুফল সরকার পেয়েছে। আমার আব্বা যখন এমপি হন 1971 সালে, তারপরে যখন আমার সঙ্গে প্রণবদার যোগাযোগ হয়, বললেন সিদ্দিকুল্লাহ তোমার বাবার সাথে আমার পরিচয় ছিল, আমি তোমাদের পরিবারকে জানি। প্রণব মুখার্জি যেন জঙ্গিপুরে প্রথম ইলেকশনে দাঁড়ান, তার ইলেকশনে আমি ক্যাম্পেন করেছি, জেতার পরেও যোগাযোগ রেখেছি। প্রণব মুখার্জির বাড়ি থাকতেন প্রথম 13 নম্বর তালকোটরা স্টেডিয়াম, বোধহয় এই 13 কি 12 হবে, সেখানে থাকতেন, সেখানেও আমার যাতায়াত ছিল। প্রণব মুখার্জি যখন বাংলার সভাপতি হন কংগ্রেস, জাতীয় কংগ্রেসে, আমাকে অন্যতম সাধারণ সম্পাদক করেছে। আমাকে, আপনার সোমেন মিত্রকে, তারপরে প্রদীপ যে অধ্যাপক আছে তাকে, এরপরে মানস ভূঁইয়া, একসাথে পশ্চিম মেদিনীপুরের মানস ভূঁইয়া এলাকায় একটা জনসভা ছিল, যেখানে প্রণবদা, আমি, মানস ভূঁইয়া, প্রদীপ ভট্টাচার্য, সালটা আমার মনে নেই, একসাথে গেছি এবং এক টেবিলে খাওয়া দাওয়া করেছি। প্রণবদার ছেলের বিয়ে হয়েছিল, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি যাই হোক যতটুকু উপঢৌকন নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গেছি। সেখানে সোনিয়াকে দেখেছি, আদবানিকে দেখেছি, মনমোহন সিংকে দেখেছি, তারপরে আরও অনেক নেতাকে। এবং স্থানটা ছিল কোথায়? সেটা ছিল ওই এয়ারফোর্সের যে বড় ক্যাম্প গ্রাউন্ড আছে, উনি তখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন দিল্লি, সেই সময় বিয়ে হয়েছিল। এরপরে উনি ঢাকুরিয়ার কাছে
একটা বাড়িতে থাকতেন। আমি হজ উমরা করতে গিয়েছিলাম, তো ফিরে এসে কি মনে গেল যে প্রণবদা আছেন, দেখা করে আসি। আমি বাড়ি গেছি প্রায় 10টার দিকে, দিয়ে ও সেক্রেটারি বলতে সাহেব এখন পুজো করছে, তা বলে বসিয়ে একটু চা খাই। ওরা চা আনলো, আমি একটু চা খেলাম। খেতে খেতে প্রণবদা বললেন, আরে পুজো করছে, তা কী হয়েছে, সিদ্দিকুল্লাহকে ডাকো। তখন আমি দেখছি পুরো ঘর ওই ধুনো দিয়ে ধোঁয়ায় ভর্তি। উনি ওনার গায়ে একটা পৈতি আর একদম পাক্কা ব্রাহ্মণ পুজো করছেন। সে অবস্থায় আমাকে নিয়ে বসলেন, বলে সাহেব পুজো হবে, আপনি এসছেন। শুক্রবার সকালে রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর 5 সদস্যের একটি দল। তল্লাশির পর রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েলকে আটক করেন তদন্তকারীরা। সূত্রের খবর, সৌভিককে গাঁজা সরবরাহ করত জাইদ। স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখা গিয়েছে সৌভিককে। আর সেই সূত্র ধরেই শুক্রবার সৌভিক ও স্যামুয়েলের বাড়িতে তল্লাশি অভিযান চালান এনসিবির আধিকারিকরা। আটক করা হয় তাদের দুজনকে। শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার নিচের দিকে নেমে এসেছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।